আপু, আমরা এসে পড়েছি। আরফা অত্যন্ত খুশি হয়ে তুরাকে পাল্টা জড়িয়ে ধরল, হাসি মুখে জিজ্ঞেস করল। বাড়ির সবাই কই রে? সবাই আসছে আপু, পেছনেই আছে। ধীরে ধীরে খান বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই আরফার সাথে দেখা করলো। নেহালও সবার সাথে অত্যন্ত ভদ্রভাবে কুশল বিনিময় করলো। হঠাৎ রুদ্রের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো সুইজারল্যান্ড থেকে কল এসেছে। অফিসের জরুরি কল বুঝতে পেরে রুদ্র কাউকে কিছু না বলে দ্রুত একটু নির্জন জায়গার খুঁজে বাড়ির পেছনের ফাঁকা লনটার দিকে চলে গেল। সেখানে গিয়ে রুদ্র বেশ কিছুক্ষণ অফিসের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলল। কথা শেষ করে যখনই রুদ্র ঘুরে দাঁড়ালো, দেখলো কিছুটা দূরে সৃজনী একা দাঁড়িয়ে আছে। রুদ্রকে ফিরতে দেখে সৃজনী একটু এগিয়ে এলো। রুদ্র কিছু একটা বলতে যাবে তার আগেই সৃজনীর ঠোঁটের কোণে একটা স্লান হাসি ফুটিয়ে নরম স্বরে বলল। কেমন আছেন? রুদ্রের ঠোঁটের কোণে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। সৃজনীর চোখের দিকে তাকিয়ে খুব সহজ গলায় সে উত্তর দিল। ভালো। তুমি কেমন আছো? সৃজনী একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। উদাস দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আমি ঠিক কেমন আছি তা কেবল আমিই জানি, আর কেউ সেটা জানে না, জানবেও না। রুদ্রের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। সে কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো সৃজনীর দিকে। কৌতুক ভরা গলায় জিজ্ঞেস করল। কেন? তোমার আবার কি হলো? কোনো সমস্যা হচ্ছে নাকি? সৃজনী মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ঠোঁটে একটা ফিকে হাসি টেনে আনল। কণ্ঠস্বর স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে বলল। আরে না না, তেমন কিছু না। যাই হোক, একটা কথা বলি, আপনার বউ তুরা কিন্তু বড্ড ভাগ্যবতী। রুদ্রের মুখটা এবার গর্বে আর আদরে এক হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। চোখ দুটো চিকচিক করে উঠল ভালোবাসার আবেশে। সে হালকা হেসে জিজ্ঞেস করল। হঠাৎ এই কথা? আর তোরের সাথে তোমার কথা হয়েছে? রুদ্র আর সৃজনী এভাবেই টুকটাক কথা চালিয়ে যেতে লাগলো। রুদ্রের প্রতিটি হাসি মুখের কথা আর সহজ ভঙ্গি সৃজনীর মনে অদ্ভুত এক দহন তৈরি করছিল, যা সে হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছিল। এদিকে বাড়ির ভেতরে উৎসবের আমেজে তুঙ্গে, কিন্তু তুরা সবার মাঝে থেকেও হঠাৎ খেয়াল করলো রুদ্র তার আশেপাশে কথাও নেই। তুরা একটু অবাক হলো, এত মানুষের ভিড়ে রুদ্র তাকে একা রেখে কথায় যেতে পারে। পুরো বাড়ি হন্য হয়ে খুঁজেও রুদ্রের দেখা পেল না তুরা। অস্থিরতা নিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো, কিন্তু সেখানেও রুদ্র নেই। তুরা যেন আকাশ থেকে পড়ল। রুদ্র কোনো কথা না বলে হঠাৎ কোথাও চলে গেল। হাঁটতে হাঁটতে তুরা যখন বাড়ির পেছনের নির্জন লনটার দিকে এগিয়ে এলো, তখন আচমকা তার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। তুরা পাথরের মতো এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে গাছের ছায়া ঘেরা একটা নিরিবিলি জায়গায় সৃজনী আর রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। রুদ্রের মুখে সেই চেনা সুন্দর হাসি। দূর থেকে দুজনের কথা বলার ভঙ্গি দেখে যে কারো মনে হবে যেন কোনো প্রেমিক প্রেমিকা সবার আড়ালে নির্ভীকতে নিজেদের একান্ত মুহূর্ত কাটাচ্ছে। তুরার বুকের ভেতরটা এক নিমিষে দুমড়ে মুচড়ে গেল। কালই তো সৃজনী বলেছিল সে রুদ্রকে খুব ভালো করে চিনে, আর রুদ্রও তাকে খুব ভালো করে চিনে। আর আজ রুদ্র সবার আড়ালে এভাবে হাসি মুখে তার সাথে গল্প করছে। তুরার চোখের মনি স্থির হয়ে এলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। রুদ্র কি তবে তাকে ঠকাচ্ছে? যে মানুষটাকে তুরা নিজের অস্তিত্বের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, সেই কিনা আজ অন্য এক মেয়ের সামনে এভাবে মেতে আছে। অভিমানে আর সন্দেহে তুরার পৃথিবীটা যেন মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। তুরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। তার মনে হলো চারপাশের বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা দিল এবং প্রায় দৌড়ানোর ভঙ্গিতে বাড়ির ভেতরে চলে এলো। ভেতরে ঢুকতেই সামনে তনুজা খানকে দেখতে পেল তুরা, আর নিজেকে সামলাতে পারল না। সে ঝটপট গিয়ে তনুজা খানকে শক্ত করে জড়িয়ে ধরল। তুরার বুকের ভেতরটা তখন হাহাকারে ফেটে যাচ্ছে। এত মানুষের ভিড়ে সে চিৎকার করে কাঁদতে পারছে না, আবার পাথর হয়ে দাঁড়িয়ে থাকার মতো ধৈর্যও তার অবশিষ্ট নেই। অবাধ্য চোখ দুটো যেন আজ বেইমানি শুরু করেছে। তনুজা খানের কাঁধে মাথা রাখতেই ফোঁটা ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ল।
তনুজা খান তুরার শরীরের কাঁপুনি আর চোখের পানি দেখে অস্থির হয়ে পড়ল। তিনি দ্রুত তুরার কাঁধ ধরে তাকে নিচের থেকে আলাদা করে সোজা হয়ে দাঁড় করালো। মেয়ের চোখে পানি দেখে তিনি বিচলিত কণ্ঠে বললেন, তোরা কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? তুরা বুঝতে পারলো এভাবে ভেঙে পড়লে সবাই জেনে যাবে। সে তৎক্ষণাৎ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেললো এবং মুখে একটা স্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে স্বাভাবিক গলায় বলল, কিছু হয়নি মা, চোখে বোধহয় ধুলোবালি বা অন্য কিছু পড়েছে, তাই পানি আসছে। রাত গভীর হয়েছে। আরফা আর নেহালকে নিয়ে এবার খান বাড়িতে ফিরে যাওয়ার পালা। একে একে সবাই গাড়িতে উঠতে শুরু করেছে। সারাটা দিন তুরা এক অদ্ভুত নিস্তব্ধতা পালন করেছে। রুদ্রের সেই দৃশ্যটা দেখার পর থেকে সে আর কারোর সাথে কোনো কথা বলেনি। সারাক্ষণ তনুজা খান আর রোশনি খানের সাথে ছায়ার মতো লেগেছিল। রুদ্র তুরার এই এড়িয়ে চলাটা খেয়াল করেছে, কিন্তু বড়দের সাথে থাকায় সেভাবে কাছে গিয়ে ডাকার সুযোগ পায়নি। এদিকে তিথি একা একা ফোনে ছবি তুলতে তুলতে বাড়ির বাইরে খোলা জায়গায় এলো। হঠাৎ এক যুবক এগিয়ে এসে তিথির পাশে দাঁড়ালো। ছেলেটা বেশ পরিপাটি, মুখে অমায়িক হাসি। সে তিথিকে লক্ষ্য করে বলল, হাই, আমি সাজ্জাদ, নেহাল ব্রোর মামাতো ভাই। তুমি নিশ্চয়ই আরফা ভাবির বোন হও। তিথি সৌজন্যমূলক একটা হাসি দিয়ে বলল, জি, আমি তো চাচাতো বোন, অর্থাৎ তিথি কথাটার বাকিটুকু আর শেষ করলো না। সাজ্জাদ মুগ্ধ দৃষ্টিতে তিথিকে পর্যবেক্ষণ করে বলল, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। তোমাকে এই নীল শাড়িতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তিথি একটা লজ্জিত হয়ে হাসলো, নিচু স্বরে বলল, ধন্যবাদ। সাজ্জাদ এবার একটু ইতস্তত করে মাথা চুলকে জিজ্ঞেস করল, মানে আসলে তোমার নামটা কি জানতে পারি? তিথি নামটা বলার জন্য মুখ খোলার উপক্রম করতেই পেছন থেকে এক গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, মিসেস তিথি খান। তিথি আর সাজ্জাদ দুজনেই চমকে পেছনে ফিরে তাকালো। দেখলো আয়ান দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আগ্নেয়গিরির মতো রাগ। আয়ান স্থির পায়ে এগিয়ে এসে কোনো কথা না বলে তিথিকে এক ঝটকায় নিজের দিকে টেনে আনলো এবং এক হাত দিয়ে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরল। সাজ্জাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আয়ান ঘোষণা করল। তিথি আয়ানের এই আকস্মিক আচরণে হতভম্ব হয়ে গেল। সে সাজ্জাদের সামনে লজ্জা পেয়ে আয়ানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু আয়ান এক চুলো নড়ল না, বরং হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল। সাজ্জাদ কিছু না বুঝে বিভ্রান্ত হয়ে বলল, জি, আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আয়ান একবার ছটফট করতে থাকা তিথির দিকে তাকালো। পরক্ষণে সাজ্জাদের চোখের উপরে চোখ রেখে খুব স্পষ্ট স্বরে বলল, মিসেস তিথি খান, বুঝো না? ও বিবাহিত। শি ইজ মাই ওয়াইফ। এবার রাস্তা ছাড়ো। আয়ানের এই বিস্ফোরক দাবিতে তিথির নড়াচড়া থেমে গেল। সাজ্জাদ অপ্রস্তুত হয়ে অপরাধীর মতো সেখান থেকে সরে দাঁড়ালো। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে তিথিকে প্রায় টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তিথি আয়ানের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল, আয়ান, ছাড়ো আমায়। সমস্যা কি তোমার? আমার জীবন নিয়ে কেন তুমি এত টানাটানি করছো? ছাড়ো বলছি। বিরক্তিকর, আর ভালো লাগে না। আয়ান কোনো কথা না শুনে তিথিকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে এলো। অধিকাংশ অতিথি চলে গেছে, আর বাকিরা বাড়ির ভেতরে ব্যস্ত। ফাঁকা রাস্তায় তখন শুধু তাদের দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ। আয়ান তিথিকে গাড়ির বডির সাথে সজোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি করেছি আমি? তুই আমার ওয়াইফ, সেই পরিচয়টা ওই ছেলের কাছে দিয়েছি। এতে তোর এত লাগে কেন? বুঝতে পারিস না তুই কার? তিথির শরীরের ভেতরটা তখন রাগে জ্বলছিল। আয়ান তাকে কি ভেবেছে, যখন যা ইচ্ছে করবে আর সে পুতুলের মতো তা মেনে নেবে। তিথি এবার নিজের গায়ের সবটুকু শক্তি এক করে এক ঝটকায় আয়ানকে সরিয়ে দিল। আয়ান কিছু বুঝে ওঠার আগেই তিথির ডান হাত উঁচিয়ে আয়ানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে তিথি চিৎকার করে উঠল, এত বেহায়া পুরুষ কেন তুমি? আমি তোমাকে ঘৃণা করি আয়ান, ঘৃণা করি। এই সহজ কথাটা কি তোমার মাথায় ঢোকে না? তবুও কেন আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছো?
আয়ান মুহূর্তেই পাথর হয়ে গেল। গায়ের জ্বলনিটা ছাপিয়ে তার মনের ভেতরটা যেন উল্টাপাল্টা করে গেল। তিথি তাকে থাপ্পড় মারবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। আয়ান স্থির চোখে তিথির দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু ভাঙ্গা গলায় বলল, তিথি, তুই আমাকে মেরেছিস, আমি কিছু মনে করিনি, কিন্তু তুই এমন করে কেন বলছিস? আমি তো শুধু তোকেই চাই তিথি, কেন আমায় বুঝতে পারিস না? তিথি এবার যেন আরো বেশি ফুঁসে উঠল। সে ঝাপটা দিয়ে বলল, আমি বুঝতে চাই না তোমাকে, জাস্ট ঘৃণা লাগে তোমাকে দেখলে। কথাটা বলে তিথি আঙ্গুল উঁচিয়ে আয়নের চোখের উপর চোখ রেখে চরম চূড়ান্ত কথাটি বলে দিল, শোনো আয়ান, আমি মুক্তি চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। দয়া করে আমাকে জাস্ট মুক্তি দাও তুমি। তিথির গলার শেষ কথাটুকু চিৎকারের রূপ নিয়ে নিস্তব্ধ রাস্তার প্রতিধ্বনি তুলল। আয়ানের কলিজায় কেউ যেন বিষাক্ত তীর ছুঁড়ে মারল। আয়ান আবারও এক ঝটকায় তিথিকে গাড়ির সাথে চেপে ধরল। তার চোখে দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে, কণ্ঠস্বর কাঁপছে অভিমানে আর প্রচণ্ড ক্ষোভে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 বললি তুই? তিথির দমে না গিয়ে আয়নের চোখের দিকে তাকে অবিচল গলায় বলল, মুক্তি চাই তোমার কাছ থেকে, শুনতে পাও না? নাকি বেহায় পুরুষের মতো জোর করেই আমার উপর অধিকার খাটাবে? শোনো আয়ান, একটা সম্পর্কে দুজনের মন থাকতে হয়, কিন্তু আমার মন নেই তোমার উপর। তোমাকে জাস্ট আমার বিরক্ত লাগে, ঘৃণা লাগে। আমি তোমার সাথে থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও, আমাকে আমার মতো করে বাঁচতে দাও প্লিজ। আয়ান স্থির চোখে তিথির দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ প্রথম সে হাড় ভাঙ্গা যন্ত্রণা বুঝতে পারল। প্রিয় মানুষদের দেওয়া আঘাত পৃথিবীর সবচাইতে বিষাক্ত আঘাত। আয়ানের দম বন্ধ হয়ে আসছে, চারপাশের বাতাস যেন ফুরিয়ে গেছে। হঠাৎ আয়ানের শক্ত চোখ দুটো চাপিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। একটা পুরুষ ঠিক কতটা অপমান আর আঘাত পেলে এভাবে সবার অলক্ষ্যে ভেঙে পড়ে তা আজ আয়ানের চোখের ননাজলি স্পষ্ট। মুহূর্তেই আয়ান তিথির গাল দুটো শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু দৃষ্টিতে এক বুক অভিমান। সে অস্পষ্ট সুরে বলল, আমি তো বেশি কিছু চাইনি রে তিথি, শুধু তোকে চেয়েছি। আমার এইসব পাগলামি কেন জানিস? শুধু তোকে নিজের করে পাওয়ার জন্য। আমার এই রাগ, এই শাসন সবই ছিল তোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার জন্য, যাতে তুই অন্য কোথাও চলে না যাস। কিন্তু আমি জানতাম না আমার এই ভালোবাসা, এই পাগলামি তোর কাছে শেষমেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তিথি মুহূর্তের জন্য থমকে গেল। আয়ানকে সে চেনে এক জেদি আর রাগী পুরুষ হিসেবে। সে সবসময় নিজের আধিপত্য বজায় রাখে। সেই আয়ান আজ তার সামনে কাঁদছে। আয়ানের চোখের ওই জল তিথির বুকটাকে যেন একটু হলেও নাড়িয়ে দিল। কিন্তু তিথি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আয়ানের কণ্ঠস্বর এক তীব্র হাহাকারে ফেটে পড়ল। অথচ সেই স্বরে মিশে রইল পাহাড় সম কঠিনতা। সে বলে উঠল, পুরুষ সবসময় বেহায়া হয় না তিথি, তাদেরও একটা হৃদয় আছে। তাদের বুকেও চাবুকের মতন আঘাত লাগে। নিস্তব্ধতায় সেখানেও ব্যথা জমে পাহাড় হয়। আর সেই ব্যথাগুলো তোদের মতন কিছু নারীর বোঝার ক্ষমতা থাকে না। আর কি বললি তুই? মুক্তি চাস, তাই তো? কথাটা বলেই আয়ান তিথিকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে বলল, যা, দিলাম তোকে মুক্তি। কথাটা বলেই আয়ান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে এক ঝটকায় গাড়িতে উঠে পড়ল। পরক্ষণেই ইঞ্জিনের গর্জন তুলে ফুল স্পিডে গাড়ি চালিয়ে সে রাস্তার নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল। তিথি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জনশূন্য রাস্তার মাঝখানে। তার চারপাশটা হঠাৎ করে খুব শান্ত হয়ে গেছে, কিন্তু মনের ভেতরটা কেন জানি এখন আর আগের মতো হালকা লাগছে না। মুক্তি তো সে পেল, কিন্তু এই মুক্তির স্বাদ কেন এতটা নোনা? আরফা আর নেহালকে গাড়িতে তুলে একে একে সবাই গাড়িতে উঠে পড়ল। তিথিও বুকের ভেতর এক রাশ পাথর চেপে ধরে ধীর পায়ে গাড়িতে গিয়ে বসলো। আয়ান রুদ্রকে আগে মেসেজ করে জানিয়েছে যে সে বেরিয়ে গেছে, তাই বাড়ির বড়রা আর বাড়তি কোনো চিন্তা করলো না। এদিকে রুদ্রের অবস্থা পাগলের মতো। সারাদিন সে চেষ্টা করেও তুরার নাগাল পায়নি। তনুজা খান আর রোশনি খানের পাশে
তুরা এমনভাবে সেটেছিল যে রুদ্র ডাকার সুযোগটুকু পায়নি। অস্থির হয়ে রুদ্র আগেভাগেই বাড়ির বাইরে বেরিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই সে দেখল তুরা তনুজা খানের সাথে ধীর পায়ে এগিয়ে আসছে। তুরার কাছে আসতেই রুদ্র তার হাত ধরে একটু টেনে গাড়ির আড়ালে নিয়ে এলো। অধৈর্য হয়ে রুদ্র জিজ্ঞেস করলো, তোরা কি হয়েছে তোমার? তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আজ সারাদিন একটা বারো আমার সাথে কথা বললে না কেন? তুরা নিজেকে খুব কষ্টে সংযত রাখলো। তার চোখের সামনে বারবার সেই নলের দৃশ্যটা ভেসে উঠছে। সে নির্লিপ্ত গলায় বলল, কই এড়িয়ে চলছি না তো। আসলে শরীরটা একটু ভালো লাগছিল না, তাই মার সাথে থেকেছি সারাদিন। তুরা সত্যিটা বলল না। আসলে কিভাবে বলবে? রুদ্র আর সৃজনীর ওই হাসি মুখের দৃশ্যটা বলার মতো ভাষা তার জানা নেই। রুদ্র একটা লম্বা শ্বাস নিল। তার মনে হলো তুরার কণ্ঠস্বরে সেই চিরচেনা সতেজতা নেই। সে আলতো করে তুরার দু গালে হাত রেখে গভীর চোখে তাকিয়ে বলল, কি হচ্ছে তোরা? সত্যি করে বলো তো, কোনো সমস্যা? আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। তুরা মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই মুখে একটা কৃত্রিম হাসি টেনে বলল, আরে না, কিছু হয়নি। কি লুকাবো আপনার কাছ থেকে? আর আমার ভালো লাগছে না, বাড়ি যাব আমি, তাড়াতাড়ি গাড়ি চালান। বলেই তুরা রুদ্রের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত গাড়ির ডোর খুলে ভেতরে গিয়ে বসলো। রুদ্র অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস টেনে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা পথ তুরা একদম নিশ্চুপ। সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন ওই অন্ধকারের মাঝেই নিজের সব প্রশ্নের উত্তর খুঁজছে। রুদ্র স্পষ্ট বুঝতে পারছে তুরার মনে কোনো ঝড় বইছে। এই নীরবতা রুদ্রের সহ্য হচ্ছে না। হঠাৎ সে মাঝ রাস্তায় সজোরে গাড়ি ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে বিকট শব্দ হলো। তুরা চমকে উঠে রুদ্রের দিকে তাকালো, কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলল, কি হলো, গাড়ি কেন থামালেন? রুদ্র সিট থেকে একটু এগিয়ে তুরার দু হাত নিজের শক্ত মুঠোয় নিয়ে নিল। তার চোখে তখন আকুলতা। রুদ্র খুব নরম আর আদুরে গলায় বলল, আমার লক্ষ্মী বউ, প্লিজ বলো কি হয়েছে। আমি জানি তোমার কিছু একটা হয়েছে, যা আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি। তুমি তো জানো আমি তোমার ওই চোখের ভাষা পড়তে ভুল করি না। আচ্ছা, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? কোনো ভুল বুঝে বসে আছো? রুদ্রের কথায় তুরা মুহূর্তেই সচেতন হয়ে উঠল। সে জানে রুদ্রের মতো তীক্ষ্ণ বুদ্ধির মানুষের চোখের দিকে তাকে বেশিক্ষণ মিথ্যা বলা সম্ভব নয়। তুরার মন চাইল এক নিমিষেই সৃজনীর সাথে দেখা ওই নির্ভীক মুহূর্ত কথা বলে দে, রুদ্রকে কাঠগড়ায় দাঁড় করায়। কিন্তু পরক্ষণেই তার মনে হলো সে তো এখনো নিশ্চিত নয় যে রুদ্র আর সৃজনীর মাঝে আসলে কি চলছে। নিজের চোখের দেখাই কি সব, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তোরা চাইল না অপরিণতভাবে কোনো দৃশ্য তৈরি করতে। সে চাইল ধীর স্থিরভাবে দেখে যেতে ঘটনা আসলে কোন দিকে মোড় নেয়। এখনই দুর্বল হওয়া চলবে না। এই জেদ নিয়ে তুরার ঠোঁটে একটা চওড়া হাসি ফুটিয়ে তুলল। সে রুদ্রের হাত দ্রুত নিজের হাতের মুঠোয় নিয়ে একটু ঝাঁকুনি দিয়ে আদুরি গলায় বলল, আরে আমার পাগল জামাই, কিছু হয়নি তো, সত্যি বলছি। এমনিতে আজ মানুষের ভিড়ে একটু খারাপ লাগছিল, তাই সারাদিন মায়ের আঁচল ধরেছিলাম। আপনি মিছেই চিন্তা করছেন। রুদ্র লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো। তুরার হাসিতে কিছুটা আশ্বস্ত হলেও তার মনের খুঁতখুঁতানিটা আর পুরোপুরি গেল না। তবুও সে আর কথা না বাড়িয়ে পুনরায় গাড়ি চালানোয় মনোযোগ দিল। তুরা আবার জানালার বাইরে চোখ রাখলো। তার দৃষ্টি মিলে গেল রাস্তার পাশের গাছগুলোর দ্রুত বয়ে চলা অন্ধকারের মাঝে। ধীরে ধীরে খানবাড়ির বিশাল গেট পেরিয়ে সবার গাড়ি এসে থামলো। আরফা আর নেহালকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেই সবাই ড্রয়িং রুমে সবাই যখন একসাথে বসলেন, তখন আরিফুল খান চারিদিকে নজর বুলিয়ে আয়ানকে দেখতে পেল না। তিনি ভ্রু কুঁচকে সবার উদ্দেশ্যে বললেন, এ কি, আয়ান তো সবার আগে বেরিয়েছে, তাহলে সে কই? বাইরে তো আয়ানের গাড়িও দেখলাম না। তিথির বুকের ভেতরটা অজান্তেই স্যাঁত করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল আয়ানের সেই রক্তবর্ণ চোখ আর কান্নামাখা কণ্ঠস্বর। সে নিজেও দেখে এসেছে বাইরে আয়ানের গাড়ি নেই।
তার মানে আয়ান এখনো বাড়িতে ফেরেনি। পাশ থেকে আনোয়ার খান বেশ চিন্তিত হয়ে বললেন। ছেলেটা এত রাতে আবার কোথায় গেল? নেহাল বড়দের অস্থিরতা দেখে পরিস্থিতি সামাল দিতে বলল। আপনারা চিন্তা করবেন না, আয়ান হয়তো কোনো দরকারি কাজে বেরিয়েছে বা বন্ধুদের সাথে দেখা করতে গেছে, একটু পরেই চলে আসবে। নেহালের কথায় সবাই কিছুটা শান্ত হলেন। রাত অনেক হয়েছে, তাছাড়া নতুন জামাই ঘরে এসেছে, তাই সবাই আর কথা না বাড়িয়ে যে যার ঘরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু তিথির অস্ত্রতা কমল না, তার কানে তখনও বাজছে সেই চিৎকার। যা, দিলাম তোকে মুক্তি। এই মুক্তি কেন তিথির কাছে আনন্দের হচ্ছে না, কেন এত অস্থির করে তুলছে? বাড়ির সবাই মিলে বেশ কিছুক্ষণ সোফায় বসে জমিয়ে আড্ডা দিল। নেহাল আর আরফাকে হালকা নাস্তা দেওয়া হলো। অনেক হাসি ঠাট্টার পর যখন ক্লান্তিতে সবার চোখ বুজে আসছিল, তখন একে একে সবাই নিজের ঘরের দিকে রওনা দিল। তুরা ক্লান্ত শরীরটা টেনে নিজের রুমে আসতেই রুদ্র তার পেছন পেছন ঢুকলো। তুরা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র আচমকা তাকে ধরে বিছানায় বসিয়ে দিল। তারপর তুরার কোলে মাথা রেখে চোখ দুটো বুজে শুয়ে পড়ল। খুব ক্লান্ত আর ভেজা কণ্ঠে রুদ্র আবদার করল। তোরা খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। তুরা কোনো কথা বলল না, কোনো পাল্টা প্রশ্নও করল না, শুধু যান্ত্রিকভাবে নিজের আলতো হাত দুটো রুদ্রের মাথায় রাখলো। ধীরে ধীরে সে রুদ্রের কপাল আর মাথা টিপে দিতে লাগলো। সারাদিনের ধকল আর তুরার হাতের আঙ্গুলের ছোঁয়ায় রুদ্রের শরীরের সব ক্লান্তি যেন জুড়িয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস গভীর ও স্থির হয়ে এলো। রুদ্র গভীর ঘুমে তলিয়ে গেল। তুরা অপলক দৃষ্টিতে রুদ্রের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। রুদ্রের প্রতিটি নিঃশ্বাস এখন খুব শান্ত। এই মানুষটার দিকে তাকালে কারো সাধ্য আছে বলবে যে তার মনে কোনো লুকোছাপা আছে? কি নিষ্পাপ আর শান্ত দেখাচ্ছে তাকে। তুরার বুকের ভেতরটা হু হু করে উঠল। যে মানুষটা তার কোলে মাথা রেখে এত নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই মানুষটা কি সত্যি অন্য কাউকে হৃদয়ের জায়গা দিতে পারে? তুরা ভাবল, রুদ্র যদি কোনোভাবে তাকে ঠকায় তবে সে কোনোদিনও তাকে ক্ষমা করতে পারবে না। তুরার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু ধূলিসাৎ হয়ে যাবে। রুদ্রের এই নিষ্পাপ চেহারার আড়ালে যদি সৃজনীর জন্য কোনো গোপন টান থাকে, তবে তুরা হয়তো সত্যি নিঃশেষ হয়ে যাবে। তুরা রুদ্রের ঘুমন্ত কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। রুদ্রের শান্ত মুখের দিকে তাকিয়ে তুরার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামনে নিল। রুদ্রের এলোমেলো চুলে আঙ্গুল চালাতে চালাতে সে খুব নিচু স্বরে অনেকটা নিজের মনের সাথে ফিসফিস করে বলল। জানি না রুদ্র, আমি আপনাকে সন্দেহ করছি কিনা, কিন্তু কেন জানি আমার ভীষণ খারাপ লাগছে। আমার মনটা অনবরত ছটফট করছে। রুদ্র, আপনার যদি সত্যি সৃজনীর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পৃথিবীর সব নারী সব কিছু সহ্য করতে পারলেও নিজের স্বামীকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না, তেমনি আমিও পারি না। খুব কষ্ট হয় রুদ্র, অসহ্য কষ্ট। তুরার গলার স্বর কান্নায় বুজে এলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্রের চুলের ভাঁজে মুখ লুকিয়ে আবার বলল। আমি মনে প্রাণে দোয়া করি আমার মনের এই সন্দেহটা যেন ভুল হয়, সব কিছুই যেন কেবল আমার মনের ভুল হয়। আপনার ওই হৃদয়ে যেন সবসময় শুধু আমার জায়গায় থাকে। আমি আপনাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না রুদ্র। প্লিজ আমাকে কোনোদিনও একা করে দেবেন না। ঘরের আবসা আলোয় রুদ্রের ঘুমন্ত মুখটা তখনও শান্ত। সে টের পেল না তার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ের কথা। তুরা রুদ্রের মাথায় হাত রেখে এক সময় দেওয়ালের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে হারিয়ে গেল। এদিকে তিথির ঘরে তখন এক অস্থির নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা রাত 2টোর ঘর ছুঁই ছুঁই, কিন্তু আয়ানের কোনো খবর নেই। তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে নির্জন গেটের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় দুলছে। আয়ানকে সে আজ যে কথাগুলো বলেছে সেগুলো কি সত্যি বলার দরকার ছিল? আয়ানের চোখের জল দেখার অভিজ্ঞতা তিথির কোনো দিন ছিল না, আর আজ আয়ানের মতো পাথরের মতো শক্ত একজন পুরুষের চোখে সে সমুদ্রের মতো কান্না দেখেছে। তবে কি সে সত্যি আয়ানকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে?
পরক্ষণে নিজের মনকে জোর করে শাসন করলো তিথি। সে তো এটাই চেয়েছিল আয়ান তার থেকে দূরে থাকুক, তাকে মুক্তি দিক। এটাই তো তার জীবনের সব থেকে বড় চাওয়া ছিল। তাহলে এখন কেন মনের এক কোণে অপরাধবোধ কাজ করছে? আর আয়ান কতই রাগ করে থাকতে পারবে, একটু পরেই এসে তাকে জড়িয়ে ধরবে। সে আবার তার উপর অধিকার না খাটিয়ে থাকতে পারবে কোনোদিনও না। তিথি এসব ভেবে আর নিজেকে প্রশ্রয় দিতে চাইল না। সে ব্যালকনি ছেড়ে রুমে এসে বিছানায় শরীর এলিয়ে দিল। সারাদিনের ধকল আর মানসিক চাপে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন ৩টে। পুরো বাড়ি যখন নিঝুম অন্ধকারে আচ্ছন্ন, তখন আয়ান নিঃশব্দে বাড়িতে ঢুকলো। তার চুলগুলো বড্ড এলোমেলো, শার্টের হাতা গোটানো, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, যা দেখলেই বোঝা যায় সে দীর্ঘ সময় ধরে একা একা কেঁদেছে বা পাগলের মতো গাড়ি চালিয়েছে। রুমে ঢুকে বিছানায় ঘুমন্ত তিথির দিকে তার নজর গেল, কিন্তু আয়ান আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। প্রতিদিনের মতো তিথিকে জড়িয়ে ধরল না, চুপচাপ একটা বালিশ তুলে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। শরীরের ক্লান্তিতে সেও খুব দ্রুত ঘুমের অতলে হারিয়ে গেল। সকাল হতেই খানবাড়িতে আবার প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। ড্রয়িং রুমে নতুন জামাই নেহালকে ঘিরে সবাই আড্ডা মেতে আছে। নেহাল আর আরফাকে নিয়ে সবার হাসি তামাশার রেশ যেন কাটতেই চাইছে না। ওদিকে রান্নাঘরে শ্বাস বর রোশনি খান, তনুজা খান আর মিহি খান মিলে উৎসবের মতো রান্না করছে। নতুন জামাইয়ের প্রিয় সব পদ আজ পাতে উঠবে। ইলিশ ভাজা থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি, কোনো কিছুরই কমতি নেই। বাড়ির সবাই যখন ড্রয়িং রুমে বসে জমি আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই আয়ান ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আয়ানের চেহারার এই চিরচেনা জৌলুস আজ কোথায় যেন হারিয়ে গেছে। তার বিধ্বস্ত দশা দেখে আড্ডার চনমনে কলবর মুহূর্তেই থেমে গেল। আরফা বেশ অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে তোমার? চোখ মুখ এমন শুকনো আর লাল দেখাচ্ছে কেন? আয়ান কারো চোখের দিকে সরাসরি তাকানোর সাহস পেল না। পাশে মনের ক্ষতটা চাইনিতে ধরা পড়ে যায়। সে পকেট থেকে ফোন বের করে যান্ত্রিকভাবে টিপতে টিপতে সোফায় গিয়ে বসল। খুব নিচু আর নির্লিপ্ত স্বরে উত্তর দিল, তেমন কিছু না রে, কাল রাতে ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি, তাই হয়তো চেহারায় এমন ক্লান্তি লাগছে। তিথি এক কোণায় দাঁড়িয়ে আর চোখে আয়ানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। আয়ানের এমন মলিন আর বিষণ্ণ মুখ সে জীবনেও এই প্রথম দেখছে। তিথির চেনা আয়ান মানেই হয় প্রচণ্ড জেদ আর রাগ, না হয় গম্ভীর ব্যক্তিত্ব, কিন্তু সে সব সময় পরিবারকে মাতিয়ে রাখত। কিন্তু আজকের এই নিস্তব্ধ আয়ানকে সে কোনোভাবেই মানতে পারছে না। সবচেয়ে বেশি যেটা তিথিকে তিলে তিলে ভাবাচ্ছে তা হলো আয়ানের গতরাতের আচরণ। প্রতিদিন আয়ান কোনো না কোনো সুতোয় তিথিকে জড়িয়ে ধরে বুকের মাঝে আগলে নিয়ে ঘুমাতো, অথচ কাল রাতে সে তিথির ধারের কাছেও ঘেঁষেনি। সকালে ঘুম থেকে উঠে আয়ানকে সোফায় একা গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে তিথির বুকের ভেতরটা কেমন জানি একটা ধাক্কা খেয়েছিল। আয়ান কি তবে সত্যি তিথিকে দেওয়া সেই মুক্তির কথা রাখতে শুরু করেছে? সে কি সত্যি তিথির জীবন থেকে নিজের অধিকারগুলো সরিয়ে নিচ্ছে? আয়ানের এই অদ্ভুত শান্ত ভাবটা তিথির মনে স্বস্তি দেওয়ার বদলে এক অজানা অস্বস্তি আর দহন তৈরি করছে। সে বুঝতে পারছে না এই দূরত্বটাই কি সে মনে প্রাণে চেয়েছিল, নাকি আয়ানের এই নিস্তব্ধ বদলে যাওয়ার রূপটা তাকে অজান্তেই এক পাহাড় সম অপরাধের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সারাদিন বাড়ির সবার হাসি খুশি আর আড্ডার মাঝেই কেটে গেল। রৌদ্র আজ এক মুহূর্তের জন্য তুরাকে চোখের আড়াল হতে দেয়নি। সারাদিন তার সাথেই থেকে যেন জ্বালিয়ে মেরেছে। রুদ্রের এই অতি ভালোবাসা তুরার মনে বারবার সৃজনের সেই স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছিল, যা সে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছিল। অন্যদিকে আয়ান আর তিথির মাঝে জমেছে এক পাহাড় সম দূরত্ব।
আয়ান তিথির সাথে কোনো কথা তো বলেইনি, বরং এমনভাবে পাশ কাটিয়ে চলছে যেন সে তিথিকে চেনেও না। আয়ানের এই নির্লিপ্ততা তিথিকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। সন্ধ্যা গড়াতেই আরফা সবাইকে নিয়ে ছাদে যাওয়ার বাহানা ধরল। আরফা, রুদ্র, তুরা, আয়ান, তিথি, আরশি আর শিহাব সবাইকে নিয়ে সে জোর করে ছাদে এলো। আয়ান একদমই আসতে চাইছিল না, কিন্তু আরফার ছাড়ার পাত্র নয়, এক প্রকার টেনেই তাকে নিয়ে এসেছে। উদ্দেশ্য হলো সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলবে। ছাদের এক কোণে সবাই গোল হয়ে বসলো। আয়ান নেহালের পাশে গিয়ে বসতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শিহাব তাকে একটা ধাক্কা দিয়ে সরাসরি তিথির পাশে বসিয়ে দিল। আয়ান কোনো প্রতিবাদ করলো না, কোনো বিরক্তিও দেখালো না, কেবল পাথরের মতো মুখ করে চুপচাপ তিথির গা ঘেঁষে বসে পড়ল। এইদিকে রুদ্র আর তুরাও একে অপরের পাশাপাশি আসন নিল। আরফা সবার দিকে তাকিয়ে চনমনে গলায় বলল, তাহলে খেলা শুরু হোক। আমি বোতল ঘোরাচ্ছি কিন্তু প্রথমে। বলেই আরফা উত্তেজনার সাথে বোতলটা জোরে ঘুরিয়ে দিল। বোতলের মুখটা কয়েকবার পাক খেয়ে একদম শিহাবের দিকে স্থির হলো। নেহাল সুযোগ পেয়ে সাথে সাথে বলে উঠল, প্রথমটা আমি ধরব। তো ভাই কি নিবেন, ট্রুথ নাকি ডিয়ার? শিহাব কিছুক্ষণ সময় নিয়ে নিজের আত্মবিশ্বাস সজোরে জানান দিয়ে সরাসরি বলল, ডেয়ার। সবাই উৎসুক দৃষ্টিতে নেহালের দিকে তাকালো। শিহাবের মতো শান্ত ছেলেকে নেহাল এখন এমন কি কঠিন কাজ দেবে তা দেখার জন্য সবাই যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। নেহাল শয়তানি হাসিতে শিহাবের দিকে তাকে চোখ টিপল। সবাই বুঝতে পারলো শিহাবের কপালে আজ বড় কোনো দুর্ভিক্ষ আছে। নেহাল একটু গলা খাকারি দিয়ে বেশ গম্ভীর হওয়ার ভান করে বলল, শিহাব ভাই, যেহেতু আপনি ডিয়ার নিয়েছেন তাই কোনো সহজ কাজ দিয়ে আপনাকে ছেড়ে দিব না। আপনার কাজ হলো আপনি এখন এই ছাদের মাঝখানে দাঁড়িয়ে একদম সত্যিকারের একটা শাড়ি পরবেন। শুধু তাই না, শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো ঘোমটা টেনে লাজুক ভঙ্গিতে ক্যাটওয়াক করে আমাদের কাছে আসতে হবে। আর এক একজনের কাছে গিয়ে মেন করে বলতে হবে, ও মা, আপনারা এখনও নাস্তা খাননি? আমি কি এক কাপ চা করে আনবো? তা আবার একদম মেইলি গলায়। নেহালের এই অদ্ভুত ডিয়ার শুনে শিহাবের চোখ কপালে উঠল। সে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। শাড়ি, তাও আবার আমি পারবো না ভাই, আমি গেলাম। শিহাব যেই না পালানোর জন্য পা বাড়াবে, অমনি রুদ্র আর আয়ান অতকিতে তাকে দু পাশ থেকে জাপটে ধরল। রুদ্র হাসতে হাসতে বলল, পালানোর পথ নেই। ডেয়ার যখন নিয়েছিস তখন খানবারের ইজ্জত তোর রাখতেই হবে। আয়ানও একটু মুচকি হেসে শিহাবের হাত শক্ত করে ধরে টেনে আবার মাঝখানে নিয়ে আসলো। তিথি তখন আর দেরি করলো না, সে এক দৌড়ে নিচে গিয়ে নিজের আলমারি থেকে টকটকে লাল রঙের একটা জর্জেট শাড়ি নিয়ে এলো। তিথি হাসতে হাসতে শাড়িটা শিহাবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন শিহাব ভাই, একদম লেটেস্ট কালেকশন। আজ আপনাকে নতুন বউ সাজতেই হবে। শিহাবের চেহারা একদম দেখার মতো। শিহাব ভালো করে বুঝতে পারলো আজ শাড়ি না পরলে এরা সারার পাত্র নয়। সবার চাপে পড়ে সে শেষমেশ শাড়ি পরা শুরু করলো। একটা জিন্সের উপর সে কোনো মতে শাড়িটা পেঁচাতে লাগলো। শাড়ির কুচি করতে গিয়ে হাত পা জড়িয়ে যাচ্ছে। একবার শাড়ি পায়ের নিচে পড়ে যায় তো আরেকবার আঁচল মেঝেতে লুটুপুটি খায়। নেহাল আর রুদ্র হাসতে হাসতে সাহায্য করার নাম করে শাড়িটা এমনভাবে তার কোমরে গুজে দিল যে শিহাবকে দেখতে একদম ঢোলা মোরকের মতো লাগছে। শিহাব এবার মাথায় বিশাল একটা ঘোমটা টানলো। ঘোমটাটা এত বড় যে তার মুখটা দেখা যাচ্ছে না। এরপর সে শাড়ি সামলে নিয়ে পা টিপে টিপে নাজুক ভঙ্গিতে ক্যারেক্টারও শুরু করলো। শিহাবের নাজুক হাঁটার স্টাইল দেখে হাসির চোটে সবার পেট ফেটে যাওয়ার দশা। রুদ্র হাসতে হাসতে ছাদের মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। শিহাব এবার আরফার সামনে গিয়ে ঘোমটাটা আড়াল থেকে সরিয়ে মেলি মিহি গলায় বলল, ওমা, আরফা আপা, আপনারা এখনো নাস্তা খাননি? আমি কি এক কাপ চা করে আনবো আপনাদের জন্য? শিহাবের মেলি কণ্ঠে কথা বলার ধরন দেখে পুরো ছাদে যেন অট্ট হাসির বোমা ফাটলো।
এমনকি আয়ান যে এতক্ষণ পাথর হয়ে বসেছিল সেও হাসতে হাসতে তিথির শরীরে গড়াগড়ি খেতে লাগলো। তুরা আর আরশি হাসতে হাসতে একে অপরের উপর ঢলে পড়ছে। শিহাব সবাইকে পাগলের মতো হাসতে দেখে মোটেও দমে গেল না। সে বরং শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চেপে ধরে আরো একটু বেশি লজ্জার অভিনয় করে আদুরে গলায় বলল, উমা দুষ্টুরা, তোমরা এভাবে সবাই হাসছো কেন? লাল শাড়িতে আমাকে খানবাড়ির পুত্রবধূ হিসেবে কি একটুও ভালো লাগছে না? শিহাবের এই ঢং দেখে রুদ্র আর নেহাল হাসতে হাসতে ছাদের মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। তুরা হাসতে হাসতে প্রায় শেষ। সে কোনো মতে নিজের পেট ধরে লম্বা শ্বাস নিতে নিতে বলল, ও শিহাব ভাই, আপনাকে একদম পাক্কা বউ লাগছে। আমার তো এখন খুব আফসোস হচ্ছে, আপনি কেন যে খানবাড়ি জামাই হলেন। আপনি যদি পুত্রবধূ হতেন তবে এই বাড়িতে আমাদের আর কোনো বিনোদনের অভাব হতো না। বিশ্বাস করেন, তিথির চেয়েও আপনাকে বেশি মানিয়েছে এই লাল শাড়িতে। মুহূর্তেই শিহাব শাড়িটা এক ঝটকায় গা থেকে খুলে ছুঁড়ে মারল। তারপর ধপ করে নিজের জায়গায় বসে নেহালের দিকে আঙ্গুল উঁচিয়ে কপট রাগ দেখিয়ে বলল, ভাই, খুব তো মজা নিলেন, আমারও কিন্তু পালা আসবে, তখন বুঝবেন মজা কারে কয়। শিহাবের কথা শুনে সবাই আবার হাসাহাসি করে স্বাভাবিক হলো। এবার বোতল ঘুরানোর দায়িত্ব নিল তুরা। সে বেশ কায়দা করে বোতলটা ঘুরিয়ে দিল। বোতলটা ভন ভন করে ঘুরে একদম সোজা গিয়ে থামলো তিথির দিকে। আর সে যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সাথে সাথে চনমনে গলায় বলে উঠল, তিথি ফেসে গেছিস। আমি প্রশ্ন করব, বল তুই কি নিবি, ট্রুথ নাকি ডেয়ার? তিথি বিন্দুমাত্র দেরি না করে ডেয়ার নিল। তিথির ডেয়ার নিতে দেখে আরশির মুখে এক বিজয়ী হাসি ফুটে উঠল। সে বেশ আয়েশ করে সবার সামনে ঘোষণা করল, ঠিক আছে, তাহলে তোর এখনকার কাজ হলো ওই যে ছাদের ওই কোণ থেকে একটা গোলাপ তুলে আনবি। তারপর সবার সামনে হাঁটু গেড়ে বসে আমাদের এই আয়ান ভাইয়াকে প্রপোজ করতে হবে। তবে মনে রাখিস তিথি, প্রপোজটা হতে হবে একদম নিখুঁত, অবিচল আর সুন্দর। কাপা কাপা হাতে তিথি একটা লাল গোলাপ তুলল। একটু আগেই সে অনেক অনুনয় বিনয় করেছে অন্য কোনো ডেয়ার নেওয়ার জন্য, কিন্তু আয়ান বাদে বাকি সবার এক কথা, তাকে এই ডেয়ার পালন করতে হবে, না হলে আজ তার নিস্তার নেই। তিথিও একদম বাধ্য মেয়ের মতো বাগান থেকে গোলাপ ফুলটা ছিঁড়ে আনলো। ফুলটা হাতে নিয়ে সে যখন সবার সামনে এসে দাঁড়ালো, অমনি শিহাব আর রৌদ্র এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে আয়ানকে দাঁড় করালো। আয়ান কিছুতেই দাঁড়াবে না বলে শক্ত হয়ে বসেছিল, কিন্তু রুদ্র আর শিহাবও আজ ছাড়ার পাত্র নয়। শেষমেশ আয়ান পাথরের মতো স্থির হয়ে তিথির সামনে এসে দাঁড়ালো। আরশি এবার বেশ আয়েশ করে বসে তিথির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, শুরু কর। তিথির সারা শরীর থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে সে কোনো খেলা বা নাটক নয়, বরং সত্যি সত্যি আয়ানকে প্রপোজ করতে যাচ্ছে। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তিথি কাপা কাপা পায়ে আয়ানের একদম কাছে গিয়ে দাঁড়ালো। আয়ানের সেই তীক্ষ্ণ আর শীতল দৃষ্টির সামনে দাঁড়ানোই দায়। তিথি এবার মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফুলটা আয়ানের দিকে উঁচিয়ে ধরে অজান্তেই বলতে শুরু করলো, হাজারো রাজপ্রাসাদেই তুমি আমার এক প্রজা, আমার এই শূন্য হৃদয়ের তুমি একমাত্র রাজা। সহস্র রাগ অভিমান ভুলে আজ চাই শুধু তোমার ছায়া। আজীবন এভাবেই ভালোবাসো, রেখো একটু মায়া। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ আয়ন ভাইয়া। তিথির কথাটা শেষ হতেই চারপাশটা যেন এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে গেল। ছাদের সেই হইচই হঠাৎ থেমে গিয়ে সবাই একদম স্থির হয়ে তিথির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। কেউ ভাবতেই পারেনি তিথি এভাবে ছন্দ মিলিয়ে প্রপোজ করবে। সে যেন সত্যি সত্যি আজ পারফরমেন্স দিয়ে সবাইকে মাতিয়ে দিয়েছে। কিন্তু আয়ান, সে এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকলো না। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, কোনো কথা না বলে সে সোজা গিয়ে নিজের জায়গায় ধপ করে বসে পড়ল। মুহূর্তেই নিস্তব্ধতা ভেঙে সবাই একসাথে জোরে জোরে হাততালি দিতে শুরু করলো। তিথি তখনও হাঁটু গেড়ে বসে ফুলটার সামনে ধরে চোখ বন্ধ করেছিল। হাততালির প্রচণ্ড শব্দে সে যখন ধক করে চোখ খুলল, সামনে তাকিয়ে দেখলো সেখানে আয়ান নেই।
সে অবাক হয়ে বসার জায়গার দিকে তাকিয়ে দেখে আয়ান মুখ ফিরিয়ে গুম মেরে বসে আছে। তিথির বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠল। এতটা ঘটা করে সবার সামনে বলার পরও আয়ান একটা কথাও না বলে এভাবে চলে গেল। তিথি অজান্তেই বেশ মন খারাপ করে ধীরে ধীরে নিজের জায়গায় এসে বসে পড়ল। এবার আরশি আবারও বোতলটা ঘোরালো। ভনভন করে ঘুরে বোতলটা এবার গিয়ে থামলো সরাসরি রুদ্রের দিকে। আয়ান এবার যেন সুযোগ পেয়ে গেল। সে মুহূর্তেই নড়ে চড়ে বসে বলল, ভাইয়াকে আমি ধরবো। আচ্ছা ভাইয়া, কি নেবে তুমি? রুদ্র একটুক্ষণ সময় নিয়ে ভাবল। তার মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসের হাসি। সে তুরাকে একবার আর চোখে দেখে নিয়ে বলল, ঠিক আছে, এই খেলাতে আমি সবসময় ট্রুথ নিতাম, কিন্তু এইবার ডিয়ার নিলাম। দেখে আমার ছোট ভাই কত বড় গাছ দিতে পারে। আয়ান এবার ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে রুদ্রের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না ভাইয়া, খুব বড় কোনো কাজ দেব না। কাজটা বেশ ছোট কিন্তু মজার। তোমার চোখ শক্ত করে বেঁধে দেওয়া হবে। এখানে যতজন মেয়ে আছে তাদের মধ্য থেকে শুধু তোমার ভালোবাসার শক্তি দিয়ে তোমাকে তুরাকে খুঁজে বের করতে হবে। তবে মনে রেখো, কোনো কথা বলা যাবে না, আর একদম চিটিং করা যাবে না, ওকে? রুদ্রের ডিয়ার শুনে সবার মধ্যে আবারও উত্তেজনা তরঙ্গে উঠল। রুদ্র আর কোনো কথা বলল না। সে আজ নিজেই নিজের কাজে প্রমাণ করতে চায় যে চোখের দৃষ্টি ছাড়াই তার মন তুরাকে চিনতে পারে কিনা। আয়ান উঠে এসে রুদ্রের চোখে একটা কালো রুমাল বেশ শক্ত করে বেঁধে দিল। এরপর তুরা, তিথি, আরশি আর আরভাকে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। শিহাব রুদ্রের কাঁধ ধরে সবার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, নে ভাই খুঁজ, মনে রাখিস একদম চিটিং করবি না কিন্তু। রুদ্র হাত বাড়িয়ে অন্ধকার হাতটাতে প্রথমে আরফাকে স্পর্শ করলো। আরফা মুখ টিপে টিপে হাসছে। রুদ্র আরফার মুখটা ছুঁয়ে হাত সরিয়ে নিয়ে তিথিকে ধরল। তিথিও একদম পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। এবার রুদ্র আরশিকে ধরল এবং অনেকক্ষণ ধরে আরশির মুখটা খুঁটিয়ে হাত দিয়ে অনুভব করলো। সে যখন আরশিকে ছেড়ে পাশে দাঁড়ানো তুরাকে ধরতে যাবে, ঠিক তখনই আরফা এক শয়তানি বুদ্ধি আঁটল। সে দ্রুত তুরাকে এক পাশে সরিয়ে দিয়ে নিজেই তুরার জায়গায় দাঁড়িয়ে পড়ল। রুদ্র আবারও আরফাকেই ধরল। আরফার এই কাণ্ড দেখে নেহাল, শিহাব আর আয়ান মুখ টিপে হাসতে লাগলো। রুদ্র আরফার মুখে হাত দিয়ে অনুভব করে একটু থমকে দাঁড়িয়ে পড়ল। সে যেন কিছুতেই মেলাতে পারছে না তুরা আসলে কোনটা। রুদ্রকে এভাবে বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নেহাল ফোড়ন কাটল। কি ভাই, হার মেনে নিয়েছো নাকি? রুদ্র জেদের বসে না সূচক মাথা নাড়ল। সে আবারও আরশিকে ধরল, তারপর তিথিকে। আবার যখন সে আবারও তুরাকে ধরতে গেল, আরশি এবার শয়তানি শুরু করলো। সে তুরাকে টান দিয়ে নিজের জায়গায় এনে নিজে তুরার জায়গায় দাঁড়িয়ে পড়ল। রুদ্র আবারও আরশিকেই ধরল। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আরশি আর রুদ্রকে নিয়ে গোলক ধাঁধায় খেলতে লাগলো। শেষমেশ শিহাব দেখলো রুদ্র কিছুতেই হার মানছে না। তখন সে আরশিদের চোখের ইশারায় তুরাকে ধরতে দেওয়ার সংকেত দিল। শিহাবের ইশারা বুঝে এবার আরশিরা আর কোনো শয়তানি করলো না। তুরাকে রুদ্রের সামনে এসে স্থির হয়ে দাঁড়াতে দিল। রুদ্র এবার খুব ধীরে ধীরে হাত বাড়িয়ে তুরার নরম গালে স্পর্শ করলো। রুদ্রের আঙ্গুল ছোঁয়া মাত্রই তুরা যেন এক অজানা শিহরণে ছাত করে কেঁপে উঠল। তুরা পলকহীন চোখে রুদ্রের ওই চোখ বাঁধা মুখটার দিকে তাকিয়ে রইল। রুদ্রের তপ্ত আর ভারী নিঃশ্বাসগুলো তুরার কপালে আছড়ে পড়ছে। তুরা অবচেতনেই হালকা হালকা কাঁপতে শুরু করলো। সে মনে মনে ভাবছে, রুদ্র কি সত্যি সত্যি তাকে চিনে নিতে পারবে? এদিকে তুরাকে ধরার সাথে সাথে রুদ্রের ঠোঁটের কোণে এক বিজয়ী বাঁকা হাসি ফুটে উঠল। কারণ সে জানে, সে যখনই তুরাকে নিবিড়ভাবে স্পর্শ করে তুরা ঠিক এইভাবেই কেঁপে ওঠে। রুদ্র তুরাকে শুধু স্পর্শ করেনি, বরং বেশ গভীরভাবে অনুভব করেছিল। আর এই অনুভূতিটাই তাকে সত্যিটা আজ জানিয়ে দিল। এতক্ষণ সে আরশি, তিথি কিংবা আরফাকে যখন ধরেছে তারা সবাই একদম স্থির ছিল, কেউ বিন্দুমাত্র কাঁপেনি। কিন্তু তুরার এই বিশেষ প্রতিক্রিয়া বা রিয়াকশন রুদ্রের খুব ভালো করে চেনা।
রুদ্র এক মুহূর্ত দেরি না করে তুরাকে এক ঝটকায় নিজের বুকের মাঝে টেনে নিল। এক হাত দিয়ে শক্ত করে তুরাকে জড়িয়ে ধরে সবার সামনে গৌরবে ঘোষণা করল। শি ইজ মাই ওয়াইফ। মুহূর্তেই সবার মুখ জাস্ট হা হয়ে গেল। চারপাশটা এমনভাবে নিস্তব্ধ হয়ে গেল যেন সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুরা নিজেও অবিশ্বাস চোখে রুদ্রের দিকে তাকিয়ে রইল। তার মাথায় যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে ভাবল যে মানুষটা নিরেট অন্ধকারের মাঝেও শুধু অনুভূতির জোয়ারে তাকে চিনে নিতে পারে, সেই মানুষটা কি কোনো দিন তাকে ঠকাবে? তুরার ভাবনায় যেন এক মুহূর্তের জন্য শক লেগে গেল। রুদ্রের প্রতি তার বিশ্বাসটা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেল। সবাইকে এভাবে চুপ থাকতে দেখে রুদ্র মনে মনে বেশ ভয় পেয়ে গেল। তার বুকটা ধক করে উঠল এই ভেবে সে কি তবে ভুল কাউকে ধরে ফেলেছে? তার চিরচেনা সেই অনুভূতিটা কি আজ তাকে মিথ্যা প্রমাণ দিল? ভাবতেই রুদ্রের কাঁপা কাঁপা হাতে চোখ থেকে রুমালটা খুলে ফেলল। মাথা নিচু করে নিজের বুকের মাঝে তুরাকেই দেখতে পেয়ে রুদ্রের সারা শরীরে এক শান্তির পরশ বয়ে গেল। সে এক দীর্ঘ শান্তির নিঃশ্বাস ছাড়ল না। সে ভুল করেনি, সে তার তুরাকেই খুঁজে পেয়েছে। মুহূর্তেই নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে সবাই জোরে জোরে হাততালি দিতে শুরু করলো। নেহাল তালি দিতে দিতে এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, বাহ রুদ্র ভাই, তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি তো জাস্ট শখে গিয়েছি। সবাই রুদ্রের এই অসম্ভব দক্ষতার প্রশংসা করতে লাগলো। হাসাহাসি আর হই হুল্লোড়ের পর আবার সবাই যার যার জায়গায় গিয়ে বসলো। এবার তিথি বোতলটা ঘুরালো। বোতলটা ভন ভন করে ঘুরতে ঘুরতে একদম সরাসরি গিয়ে থামলো আয়ানের দিকে। আয়ানকে টার্গেট হতে দেখে তুরা যেন মেঘ না চাইতেও জল পেয়ে গেল। সে বসা থেকে এক প্রকার লাফ মেরে উঠে চনমনে গলায় বলল, আমি প্রশ্ন করব, আয়ন ভাই বলো তুমি কি নেবে, ট্রুথ নাকি ডেয়ার? আয়ান কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। তার ওই তপ্ত চোখের দৃষ্টি যেন ছাদের রেলিং ছাপিয়ে অজানায় হারিয়ে যাচ্ছিল। তারপর সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই যখন ডেয়ার নিচ্ছে তাহলে আমি কেন বাদ যাব? আমিও ডেয়ারই নিলাম, দেখি আমার কপালে আজ কি দুঃখ জমা আছে। আয়ানের কথা শেষ হতে না হতেই তুরা এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে দৌড় দিল। সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ভাবলো তুরা আবার কথায় নিরুদ্দেশ হলো। সবার ভাবনার রেশ কাটার আগেই তুরা হাঁপাতে হাঁপাতে কাঁধে করে রুদ্রের গিটারটা নিয়ে হাজির হলো। সে গিটারটা এমনভাবে ধরলো যেন ওটা এখানকার মাইক। সে ঘোষণা করার ভঙ্গিতে বলল, শোনো শোনো সবাই, আমাদের মাঝে এখন আয়ন ভাইয়া গিটারের টুংটাং শব্দের সাথে সাথে গান গেয়ে শোনাবেন। পুরো ছাদ হাততালিতে ফেটে পড়ল। আয়ান একটা শান্তির নিঃশ্বাস ছাড়লো। যাক বাবা, গান গাইতে বলছে। অন্তত শিহাবের মতো শাড়ি পরে ক্যারেক্টার বা রুদ্রের মতো চোখ বাঁধার পরীক্ষা তো দিতে হচ্ছে না। তুরা আয়ানের কোলের উপর গিটারটা রেখে পাশে বসলো। রুদ্র আয়ানের কাঁধে হাত রেখে উৎসাহ দিয়ে বলল, নে ভাই, অনেকদিন তোর গান শুনে না, শুরু কর। সবাই এবার গালে হাত দিয়ে আয়ানের সুরের জাদুতে মগ্ন হওয়ার জন্য প্রস্তুতি নিল। তিথিও একদম স্থির হয়ে বসলো। তার বুকের ভেতরটা ধুকভুক করছে। আয়ান ধীরে ধীরে গিটারটা ঠিক করে ধরে এক লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করলো। গিটারের তারে আঙ্গুল ছোঁয়াতেই এক বিষণ্ণ সুর রাতের নিস্তব্ধতা চিরে ছড়িয়ে পড়ল। নিজের অজান্তেই মনের গহীন থেকে একরাশ হাহাকার গানের কলি হয়ে বেরিয়ে আসতে লাগলো। মন কেন কান্দে রে তোরি লাগিয়া, বুক চিরে দেখ না রে তুই কাছে আসিয়া। মন কেন কান্দে রে তোরি লাগিয়া, বুক চিরে দেখ না রে তুই কাছে আসিয়া। নিজের হাতে তীর মারিলি কলিজার ভেতর, তোর জন্য আজও আমি বাঁধি নাই রে ঘর। তোর জন্য আজও আমি বাঁধি নাই রে ঘর। মন কেন কান্দে রে তোরি লাগিয়া, বুক চিরে দেখলি না রে তুই কাছে আসিয়া। আয়ান
গলার সেই আকুতি আর গিটারের করুণ সুর যেন পুরো ছাদের বাতাস ভারী করে তুলল। তিথি এক দৃষ্টিতে আয়ানের শান্ত হয়ে থাকা ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে রইল। সে অনুভব করতে পারছে এই গানটা কেবল খেলার অংশ নয়, বরং আয়ান আজ গানের প্রতিটি কথায় নিজের অবহেলিত ভালোবাসার দীর্ঘশ্বাসগুলোই উগরে দিচ্ছে। আয়ানের চোখের কোণটা একটু ভিজে উঠল। আয়ান ধীরে ধীরে গানের শেষ প্রান্তে চলে এলো। একদম শেষ কলিটা গাওয়ার সময় তার গলাটা যেন কিছুটা ধরে এলো। এক অদ্ভুত হাহাকার মিশিয়ে সেই গাইল, ভালো তোরে বেশে যাব সারা জনম ভর। এই কথাটুকুর মাঝেই যেন আয়ান আজ বাস্তবের কোনো গভীর সত্য প্রকাশ করে দিল। তিথির আত্মা যেন মুহূর্তেই স্যাঁত করে উঠল। তার বুকের ভেতর এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। সে নিজেকেই প্রশ্ন করতে লাগলো, আয়ান এত কষ্টের গান কেন গাইছে, আর গানটা শুনতে শুনতে তার নিজেরই বা কেন এত খারাপ লাগছে। আয়ানের প্রতিটি সুর যেন তিথির হৃদয়ে তীরের মতো বিচ্ছে। গান শেষ হতেই পুরো ছাদ জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। শিহাব অবাক চোখে আয়ানের দিকে তাকিয়ে থেকে শেষমেশ নিস্তব্ধতা ভেঙে বলল, ভাই গানটা গাইছো একদম ফাটাইয়া দিছো, কিন্তু এমন বুক ফাটানো কষ্টের গান কেন? আমার তো প্রায় হার্ট ব্লাস্ট হওয়ার দশা হয়েছিল। আয়ান শিহাবের কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত লম্বা শ্বাস টানল, তারপর খুব শান্ত গলায় বলল, আমার মন যেই গানে সায় দিয়েছে আজ আমি সেই গানে শুনিয়েছি। যাই হোক, আপনারা খেলেন, আমি আর খেলবো না, আমার কিছু জরুরি কাজ আছে। বলেই আয়ান এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। কারো কোনো উত্তরের অপেক্ষা না করে সে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে গেল। সবাই আয়ানের যাওয়ার পথের দিকে একদম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তাদের মনে কেবল একটাই প্রশ্ন, আয়ানের হঠাৎ কি হলো? যে আয়ান সব সময় সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখত, সেই মানুষটা আজ এমন নীরব আর গম্ভীর হয়ে গেল কিভাবে? আয়ানের এই আকস্মিক প্রস্থানে আড্ডার আমেজটা পুরোপুরি বিষিয়ে গেল। এরপর আর কেউ খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ পেল না। সবাই একে একে উঠে ধীরে ধীরে ছাদ থেকে বিদায় নিল। শুধু তিথি একাই অন্ধকার ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল। আকাশের এক কোণে চাঁদটা আজ বড্ড একা লাগছে তার কাছে, ঠিক যেমনটা সে নিজে অনুভব করছে। সময় কখনো কারো জন্য দাঁড়িয়ে থাকে না। সে কারো দুঃখ, কারো না বলা অনুভূতি বোঝে না। সে তার আপন গতিতে বইতে থাকে। কেটে গেছে বেশ কিছুদিন। এই কদিনে খানবাড়িতে যেন এক অদ্ভুত নীরবতার ধুলো জমেছে। আরশি, শিহাব আর আরফান, নেহাল যার যার মতো চলে গেছে। তুরা আর রৌদ্রের সম্পর্ক এখন বেশ স্বাভাবিক আর প্রাণবন্ত, কিন্তু তিথি আর আয়ানের সম্পর্কটা যেন এক ভাঙ্গা পথে এসে দাঁড়িয়েছে। আয়ান আগের মতো একটুকু তিথিকে বিরক্ত করে না, এক প্রকার কথাই বলে না। রাত বাড়লে সে নিজের বিছানা ছেড়ে সব সময় সোফাতেই ঘুমায়। তিথি যদি কখনো সামনে পড়ে যায়, আয়ান এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন সে কোনো অচেনা কেউ। আয়ানের এই অবিশ্বাস্য বদলে যাওয়াটা কেন জানি তিথি মেনে নিতে পারছে না। যে মুক্তির জন্য সে এক সময় ছটফট করত, সেই মুক্তি এখন তাকে শান্তি দিচ্ছে না, বরং এক অসহ্য যন্ত্রণা দিচ্ছে, যা সে স্পষ্ট অনুভব করতে পারছে। আর রুদ্র আর আয়ান এখন অফিসের কাজে অসম্ভব ব্যস্ত থাকে। দুপুরের সময় তিথি রুমে শুয়ে আছে। বেশ কয়েকদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন মাথা ঘুরায়, বারবার বমি বমি পায়। ভেবেছিল বিষয়টা তনুজা খানকে বলবে, কিন্তু পরক্ষণেই ভাবলো হয়তো ঋতু পরিবর্তনের কারণে শরীরটা একটু বেশি অসুস্থ হয়েছে। তবে তিথিকে একটা দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছিল। এই মাসে তার পিরিয়ড হয়নি, অনেক দিন আগে ডেট ওভার হয়ে গেছে। তিথি সিদ্ধান্ত নিল আজ বান্ধবীর বাসায় যাওয়ার নাম করে সে একবার ডাক্তারের কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। বাড়ির বড়দের কাছ থেকে বিদায় নিয়ে সে সোজা ডাক্তারের চেম্বারে চলে এলো। ডাক্তার তিথির সমস্যার কথা শুনে তাকে একটা প্রেগনেন্সির কিট দিয়ে ওয়াশরুম থেকে স্যাম্পল নিয়ে আসতে বললেন।
তিথিও ডাক্তারের কথা মতো কাজ শেষ করে কিটটি ডাক্তারের হাতে এনে দিল। ডাক্তার কিটের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে বললেন। একে দেখছি আমি। তিথি অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার তখন হাসি মুখে আনন্দিত গলায় বললেন, অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন, আপনি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে তিথির মাথায় যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। তার চোখের পাপড়িগুলো অসম্ভবভাবে কাঁপতে শুরু করলো। শরীরটা যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। যে আয়ানের কাছ থেকে সে প্রতিনিয়ত মুক্তি চেয়েছে, আর সেই আয়ানের ভালোবাসার ফসল তার শরীরে ভেতরে ধীরে ধীরে বড় হচ্ছে। এই খবরে তিথি খুশি হবে নাকি কাঁদবে সে ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তিথি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ডাক্তারের কাছে থেকে বিদায় নিল। বাড়িতে এসে কারো সাথে কোনো কথা না বলে, কারো দিকে না তাকিয়ে সে সোজা নিজের রুমে চলে এলো। দরজাটা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দিল সে। বালিশে মুখ গুজে তার সেই কান্নার শব্দ যেন ঘরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগলো। এখন সে কি করবে? আয়ানকে কি বলবে এই খবরটা? কিন্তু আয়ান যদি এখন মুখ ফিরিয়ে নেয়? তিথি আয়ানকে কম আঘাত করেনি, শুধু কথার বাণী বৃদ্ধি করাই নয়, সে আয়ানের গায়ে হাত পর্যন্ত তুলেছে। অথচ আয়ান একবারের জন্য পাল্টা আঘাত করেনি, এমনকি কারো কাছে কোনো অভিযোগ পর্যন্ত জানায়নি। আয়ানের এই সহ্য শক্তি আর নীরবতা এখন তিথির কাছে পাহাড় সম অপরাধের বোঝা মনে হচ্ছে। আয়ানের এই এড়িয়ে চলাটাও তিথির এখন আর কোনোভাবেই সহ্য করতে পারছে না। তার বুক ফেটে কান্না আসছে, ভীষণ কষ্ট হচ্ছে, নিজের উপরই চরম ঘৃণা হচ্ছে তার। আজ তার খুব ইচ্ছে করছে আয়ান যখন রুমে আসবে তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আয়ান, আমি আর মুক্তি চাই না, আমি তোমাকে চাই। আমাদের এই অনাগত সন্তানকে সাথে নিয়ে আমি তোমার হয়ে সারা জীবন থাকতে চাই। রাত 8টা, খানবাড়ি। রৌদ্র আর আয়ান অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরল। প্রচণ্ড কাজের চাপে দুজনেই বেশ ক্লান্ত। তারা এসেই ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। এদিকে তুরাও গত কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সারাক্ষণ বমি বমি ভাব, কিছু মুখে দিলেই উগরে আসে। সে ব্যালকনিতে দাঁড়িয়ে রুদ্রকে আসতে দেখে নিচে নামার জন্য পা বাড়ালো, কিন্তু রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেই কয়েক পা এগিয়েছে অমনি পুরো পৃথিবীটা তার চোখের সামনে ভনভন করে ঘুরে উঠল। মাথা চক্কর দিয়ে তুরা ফ্লোরে ধপ করে বসে পড়ল এবং পরক্ষণেই গল গল করে বমি করে দিল। সোফায় বসা রুদ্র তুরার এই অবস্থা দেখে পাগলের মতো ছুটে এলো। তুরাকে আগলে ধরে অস্থির হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোরা? এভাবে বমি করছে কেন? শরীরকে খুব খারাপ লাগছে? তুরার বমির শব্দ শুনে তনুজা খান রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি তুরার পাংশেটে মুখ আর ঠান্ডা হাত পা দেখে বেশ ঘাবড়ে গেলেন। রুদ্রর দিকে তাকিয়ে তাগাদা দিয়ে বললেন, রৌদ্র, তাড়াতাড়ি ডাক্তারকে কল দে। তোরার হাত পা এমন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? রুদ্র আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তাদের ফ্যামিলির ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে এলেন। রুদ্র তুরাকে কোলে করে তুলে নিয়ে রুমে এনে শুয়ে দিল। ডাক্তার আসার পর সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন, শুধু রুদ্রকে থাকতে বললেন। ডাক্তার তুরাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তুরার রক্তচাপ বেশ কম। ডাক্তার সরাসরি তুরার দিকে তাকিয়ে নিচু স্বরে প্রশ্ন করলেন, মিসেস তোরা, আপনার পিরিয়ড হয় না কতদিন ধরে? তুরা কিছুটা লজ্জা পেলেও পরিস্থিতি বুঝে খুব আস্তে করে উত্তর দিল, এ মাসে হয়নি, অনেক দিন হয়ে গেছে, ডেট পার হয়েছে। ডাক্তারের মুখে মুহূর্তেই হাসির ঝলক ফুটে উঠল। তিনি যা সন্দেহ করেছিলেন তাই ঠিক। ডাক্তার এবার সরাসরি রুদ্রের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রুদ্র, আপনি আপনার পরিবারের সবাইকে এই রুমে ডেকে আনুন তো। রুদ্রের বুকটা ধক করে উঠল। সে অস্থির হয়ে বলল, কেন ডাক্তার? তোর কি হয়েছে? ও ঠিক আছে তো? কোন বড় সমস্যা নয় তো? ডাক্তার শান্ত গলায় হেসে বললেন, আপনি আগে সবাইকে ডাক দিন, আমি সবার সামনে বলছি। রুদ্র ডাক্তারের কথা মতো এক ছুটে গিয়ে সবাইকে ডেকে আনলো। আনোয়ার খান, আশিক খান আর তনুজা খান সবাই অস্থির হয়ে রুমে ঢুকলেন। সবার চোখে মুখে চরম উৎকণ্ঠা।
ডাক্তার সবার দিকে একবার তাকালেন, তারপর সরাসরি আনোয়ার খান আর আশিক খানের দিকে তাকিয়ে মুখে চওড়া হাসি ফুটিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আসুন। দাদা আর নানা হওয়ার খুশিতে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। মিস্টার আব্রাহাম খান রুদ্র বাবা হতে যাচ্ছেন, আর আপনারা দুজনেই প্রমোশন পেয়ে দাদা আর নানার হাতে যাচ্ছেন। ডাক্তারের মুখ থেকে এই অমৃত বাণী শোনা মাত্রই ঘরের গুমোট পরিবেশটা মুহূর্তেই আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠল। খুশিতে তনুজা খানের চোখ ছলছল করে উঠল। সবাই সম্বস্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ। আনোয়ার খান আর আশিক খান তো আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলেন, কিন্তু রুদ্র সে যেন এক পলকে পাথরের মতো জমে গেল। তার চারপাশের সব শব্দ যেন ফিকে হয়ে এলো। কথা বলার মতো সামান্য শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। ডাক্তার কি বলছে? সে বাবা হতে যাচ্ছে। তার আর তুরার ভালোবাসার একটা ছোট্ট প্রতিচ্ছবি এই পৃথিবীতে আসতে চলছে। এখন তাকেও কেউ আধো আধো বুলি দিয়ে বাবা বলে ডাকবে। এই অভনীয় খুশিতে রুদ্র যেন নড়াচড়া করতেও ভুলে গেল। সে শুধু অপলক দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা তুরার দিকে তাকিয়ে রইল, যার চোখে তখন আনন্দ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। রুদ্রের মনে হলো আজ সে পৃথিবীর শ্রেষ্ঠ ধন হাতে পেয়েছে। ডাক্তার চলে গেলেন। আনোয়ার খান আর আশিক খান খুশিতে আত্মহারা হয়ে রাতেই মিষ্টি আনতে বেরিয়ে পড়লেন। বাড়ির পরিবেশটাই যেন এক লহমায় বদলে গেল। আয়ানও খুব খুশি হলো, যদিও সে বাবা হওয়ার বাস্তব অনুভূতিটা জানে না। তবে রুদ্রের মুখের এই চওড়া হাসি দেখে সে বুঝতে পারল এই অনুভূতিটা আসলে কতটা স্বর্গীয় হয়। তুরার সাথে সবাই একে একে দেখা করলো। রোশনি খান তো নাতি নাতনি আসার কথা ভেবে তাকে অনেক আদর করলেন। তুরা লজ্জায় কুকড়ে আসে। সে চোখ তুলে একবারও রুদ্রের দিকে তাকাতে পারছে না। ধীরে ধীরে যখন সবাই ঘর থেকে বেরিয়ে গেল, তখন রুমে শুধু রুদ্র আর তুরা। রুদ্র এতক্ষণ নিজেকে কোনো মতে ধরে রেখেছিল। এবার সে ধীরে ধীরে পা বাড়িয়ে তুরার কাছে এলো। তারপর হুট করে এক ঝটকায় তুরার পেট জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। পাগলের মতো আবোল তাবোল বকতে শুরু করলো। তোরা, আমি বাবা হব, তাই না? সত্যি তো? এইখানে কি আমার অংশ বড় হচ্ছে? পৃথিবীতে আসার পর সে আমাকে বাবা বলে ডাকবে তো? রুদ্রের এই দিশেহারা পাগলামি দেখে তুরার ঠোঁটে এক চিলতে মায়াভরা হাসি ফুটে উঠল। সে পরম মমতায় রুদ্রের এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে মৃদু স্বরে জিজ্ঞেস করল, আপনি খুশি হয়েছেন তো? রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। খুশিতে তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোরা। তুমি আমাকে আজ কি দিয়েছ? সব থেকে বড় সুখটা তুমি আমাকে দিয়েছ। আমি আজ নিজের জীবনে থেকে বেশি খুশি হয়েছে। রুদ্র নিজের চোখের পানি মুছে নিয়ে তুরার কপালে গভীর এক চুমু খেলো। তারপর তুরার দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে নিয়ে আবেগী গলায় বলল, জানি না কেন এতদিন বুকের ভেতর কোথায় যেন এক সূক্ষ্ম শূন্যতা অনুভব করতাম। আজ বুঝতে পারছি সে ফাঁকা জায়গাটা ছিল বাবা হওয়ার আকাঙ্ক্ষার। আজ আমি সত্যি সত্যি বাবা হতে যাচ্ছি তোরা। আজ আমি নিজেকে পুরোপুরি পূর্ণ মনে করেছি। আই লাভ ইউ তোরা, আই লাভ ইউ সো মাচ। রুদ্র যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে তুরার হাত জড়িয়ে ধরে তার হাতে পাগলের মতো চুমু খেতে থাকলো। তুরা অবাক হয়ে দেখছে রুদ্রের এই রূপ। সে জানতো রুদ্র খুশি হবে, কিন্তু এতটা বাবা হওয়ার আনন্দ যে একটা মানুষকে এভাবে কাঁদিয়ে দিতে পারে তা সে আজ প্রথম দেখল। রুদ্রের এই পবিত্র পাগলামি দেখে তুরার নিজের চোখও ভিজে উঠল। খান বাড়িতে এখন উৎসবের আমেজ। সবার মুখে হাসি, সবার মনে আনন্দ। কিন্তু এই প্রদীপ জ্বালানো হাসির নিচে যে আরও একটা প্রদীপ জ্বলছে তা কেউ টের পেল না। এত হাসি আনন্দের মাঝে লুকানো রয়ে গেল আরেকটা বিশাল সুখবর। এই বাড়িতে শুধু রুদ্র তুরার সন্তানই নয়, চুপি চুপি ডানা মেলছে আরও একটা নতুন প্রাণ। তিথির গর্ভে বেড়ে উঠছে আয়ানের অংশ। তিথিও তুরার খবরটা জানতে পেরে মনে মনে ভীষণ খুশি হলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো আজ যদি সে তার নিজের খুশির খবরটা সবাইকে দিত, তবে পুরো খান বাড়িতে আজ তাকে নিয়েও আনন্দের উৎসব বয়ে যেত। কিন্তু সেই সাহস তিথির হলো না।
অপরাধ বোধ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আজ তিথি মনে মনে শক্ত প্রতিজ্ঞা করেছে, যাই হয়ে যাক সে আয়ানের সাথে কথা বলবেই। এভাবে দিনের পর দিন একজনের অস্তিত্বকে অস্বীকার করে বেঁচে থাকা যায় না। এভাবে থাকলে সে নিজেই দম আটকে মারা যাবে। সে রাত এখন নিস্তব্ধ, চারিদিকে কোনো কোলাহল নেই, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আয়ান বুকে হাতে ভাঁজ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার শূন্য দৃষ্টি আকাশের নক্ষত্রের মাঝে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তিথি গুটি গুটি পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আয়ান কারো উপস্থিতি বুঝতে পেরেও নড়ল না, আগের মতোই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তিথি সাহস সঞ্চার করে অনেক কষ্টে খুব নিচু স্বরে ডাক দিল, আয়ান। তিথির গলাটা থরথর করে কাঁপছে। আয়ান তিথির কণ্ঠ শুনেও তার দিকে ফিরল না, সামনের দিকে তাকিয়ে খুব শীতল গলায় বলল, কিছু বলবি? আয়ানের এই ভাবশীল কথা তিথি আর সহ্য করতে পারল না। তার ভেতরের সব রাগ, অভিমান আর জেদ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সব অপরাধ স্বীকার করে নিয়ে সে এক ছুটে গিয়ে আয়ানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের পিঠে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে বলল, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা আঘাত দিয়েছি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আয়ান। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। কেন জানি তোমার এই চুপচাপ থাকা আমি একদমই মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্লিজ আয়ান, তুমি আগের মতো হয়ে যাও, আমাকে বকা দাও, শাসন করো, কিন্তু এভাবে চুপ থেকো না। তিথির চোখের জলে আয়ানের টি শার্টের পেছনটা ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু আয়ান এক চুলো নড়ল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। এটাই হয়তো কঠিন বাস্তবতা। মানুষ যখন চুপ হয়ে যায়, যখন ভেতর থেকে হারিয়ে যায়, তখনই অন্যরা তার কদর বুঝতে শুরু করে। আয়ান খুব ঠান্ডা আর নির্লিপ্ত গলায় বলল, একদম ভালো লাগছে না তিথি, তোর কান্না বড্ড বিরক্ত লাগছে। আমায় ছাড়, কান্না করতে হলে বাইরে গিয়ে কর। তিথি আজ দমে যাওয়ার পাত্রী নয়। আয়ানের এই তাচ্ছিল্য আর শীতল ব্যবহার যেন তার প্রাপ্য, সেটা সে খুব ভালো করেই জানে। আয়ান তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও তিথি তার বাঁধন আরো শক্ত করল। সে আয়ানের পিঠের সাথে লেপ্টে থেকে ডুকরে কেঁদে উঠল। তার কান্নায় আজ কোনো অভিনয় নেই, আছে শুধু এক বুক হাহাকার। ছাড়বো না যতক্ষণ না তুমি আগের মতো আমাকে শাসন করছো, বকা দিচ্ছ, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না আয়ান। আর প্লিজ, সত্যি আমার খুব খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম ঠিকই, কিন্তু ওইটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। এই মুক্তি আমাকে শান্তি দেয়নি আয়ান, বরং তার থেকেও দ্বিগুণ যন্ত্রণা দিচ্ছে। আমি আর মুক্তি চাই না, আমি তোমাকে চাই, আমার সেই আগের আয়ানকে চাই। তিথির আকুতি শুনে আয়ান এক কর্কশ খিলখিল হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বিষাদ আর অবজ্ঞা। সে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কি বললি? বুকে কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে? তো সেটা আমার কাছে কেন বলছিস? যেখানে গেলে তোর ভালো লাগবে, শান্তি পাবি, সেখানে যা। তোর মুক্তির দরকার ছিল, তুই তো তা পেয়ে গিয়েছিস, তবে আবার কেন আমার কাছে এসেছিস? শুনে রাখ তিথি, মন এমন একটা জিনিস যা সবসময় একরকম থাকে না। আমারও একটা মন ছিল, সেই মনটা মনে প্রাণে শুধু তোকেই চাইতো, কিন্তু সেই মনটা এখন কেমন যেন হয়ে গেছে। এখন তোকে দেখলে সেই মনটা একদম স্থির আর চুপ হয়ে যায়, আগের মতন আর পাগলামি করে না। মনে হয় তোর ব্যবহারে আমার মনটাও আজ মরে গিয়ে চুপ হয়ে গেছে। আয়ানের এই কথাগুলো তিথির কানে তপ্ত সীসার মতো বিঁধল। আয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে খুব নির্লিপ্ত গলায় যোগ করল, যাই হোক, এসে ফালতু কথা বলে আর সময় নষ্ট করতে চাই না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, ছাড় আমায়। বলেই আয়ান এক ঝটকায় তিথির বাঁধন ছাড়িয়ে রুমে চলে এলো। সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তিথির দিকে ফিরেও তাকালো না। তিথি ব্যালকনিতে একা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার কান্না দেখার মতো আজ কেউ নেই। আর সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার করা ভুলের মাসুল কতটা ভয়াবহ। যেই আয়ান সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারত, যে তার চোখে এক ফোঁটা পানি দেখতে পুরো বাড়ি মাথায় তুলতো, সেই আয়ান আজ তার
অঝোর কান্না দেখে একটুকু বিচলিত হলো না। মানুষ কতটা গভীর আঘাত পেলে এভাবে জ্যান্ত পাথর হয়ে যায়, তিথি আজ তা চোখের সামনে দেখতে পাচ্ছে। তিথি নিজের পেটে আলতো করে হাত রাখলো, চোখের জল মুছে বিড়বিড় করে বলল, বাবু দেখো, তোমার বাবা আমার উপর রাগ করে আছে। তুমি তাড়াতাড়ি এসে তোমার বাবাকে বলে দাও না তোমার মাম্মামকে মাফ করে আগের মতো কাছে টেনে নিতে, আগের মতো শাসন করতে। জানো, তোমার মামামের খুব কষ্ট হচ্ছে, বুকে অনেক ব্যথা করছে। যে ব্যথার ওষুধটা শুধু তোমার বাবার কাছে আছে, কিন্তু আজ আমার অপরাধে সে আমাকে সেই ওষুধ দিচ্ছে না।